দীপ্ত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার। শুরুতেই নিটোল টাটা সংবাদ শিরোনাম। করোনায় মারা গেছে আরও ৪৪ জন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু এক সপ্তাহের মধ্যে। ভারত থেকে টিকা কেনার চুক্তিতে স্বচ্ছতার ঘাটতি ছিল, মানা হয়নি ক্রয় বিধি, টিআইবির গবেষণা। পাহাড় ধসে মৃত্যু ঠেকাতে চট্টগ্রামে অভিযান জোরদার, স্থায়ী সমাধানের প্রস্তাবনা পাঠাবে প্রশাসন। দেশে করোনায় আরও ৪৪ জন মারা গেছে। নতুন করে আক্রান্ত হয়েছে ২,৩২২ জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া বিজ্ঞপ্তিতে দেখা যায় ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯,১৬৫টি। এতে শনাক্তের হার শতকরা ১২.১২%। এখন পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে ৮,১৫,২৮২ জনের। আর নতুন ৪৪ জন সহ এই ভাইরাসে মারা গেছেন ১২,৯১৩ জন। নতুন করে সুস্থ হয়েছেন ২,০৬২ জন এবং মোট সুস্থ হয়েছেন ৭,৫৫,৩০২ জন। সীমান্তের বেশিরভাগ জেলায় করোনা সংক্রমণের হার বেড়েই চলেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আজ মারা গেছেন ৮ জন। খুলনায় শনাক্ত হয়েছে সর্বোচ্চ ১১৫ রোগী, মারা গেছেন ৩ জন। রোগী বাড়লেও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এখনও স্থাপিত হয়নি অক্সিজেন ট্যাঙ্ক ও প্ল্যান্ট। খুলনায় প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমণ হার। রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো, কিন্তু করোনা রোগীর চিকিৎসায় অক্সিজেন সরবরাহের কোনো সুরাহা হয়নি। ৯ মাস আগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে লিকুইড অক্সিজেন ট্যাঙ্ক ও প্ল্যান্ট স্থাপনের সিদ্ধান্ত হয়, কিন্তু এখনও তা আলোর মুখ দেখেনি। প্রধানমন্ত্রীর নির্দেশে কিন্তু এই অক্সিজেন প্ল্যান্ট বসুন্ধরা থেকে আগস্ট মাসের শেষে এটা কিন্তু খুলনা মেডিকেল কলেজে এসে পৌঁছায় এবং এটা অত্যন্ত অবহেলিত অবস্থায় আমরা দেখেছি যে এটা খুলনা মেডিকেল কলেজের প্রাঙ্গণে কিন্তু এটা পড়ে আছে। এটাকে বসানোর কোনো জায়গা তৈরি হয়নি। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ, অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের জন্য বারবার তাগাদা দেওয়ার পরও স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্বহীনতার কারণে তা সম্ভব হয়নি। আর আমলাতান্ত্রিক জটিলতার দোহাই দিলেন জেলা প্রশাসক। প্রথম লিস্টে আমাদের বাদ গেল, পরে আমরা লেখার পরে সেই লিস্টে আসার পরে আমরা এই চিঠিকে লিখলাম। এই চিঠি এস্টিমেট করতে একটু দেরি করলো। তখন আমরা যখন পেশাতে থাকলাম, ডিসিরা করলো আপনি যেভাবে পারেন আপনি ১৫ দিনের মধ্যে কিন্তু এটা চালু করতে হবে আপনাকে যেভাবে। অধিদপ্তরের মাধ্যমে সেগুলি টাইমলি আমরা সিদ্ধান্ত পাই না, আর সিদ্ধান্ত না পাওয়ার কারণে সেগুলি যথাসময়ে বাস্তবায়ন হচ্ছে না। এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। তাদের ৩ জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে, ৪ জনের রাজশাহীর ও ১ জন পাবনার। নাটোরে একদিনে সংক্রমণ বেড়েছে শতকরা ৬২%। চুয়াডাঙ্গায় শনাক্ত হয়েছে ২৮ রোগী। দিনাজপুরে দ্বিতীয় দিনের মতো চলছে লকডাউন। নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলা ও সাতক্ষীরায় চলছে ঢিলেঢালা লকডাউন। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। এক সপ্তাহের মধ্যে সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের করোনা টিকা দেওয়া শুরু হতে পারে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। হলের শিক্ষার্থীরা এতে অগ্রাধিকার পাবেন। দ্বিতীয় ডোজ দেওয়ার পর খুলে দেয়া হতে পারে শিক্ষা প্রতিষ্ঠান। করোনার কারণে গত বছরের মার্চ থেকে বিশ্ববিদ্যালয় সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সরকারের সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের টিকা দেওয়ার পরই খুলবে সরকারি বিশ্ববিদ্যালয়। টিকার জন্য এরই মধ্যে শিক্ষার্থীদের তালিকাও পাঠানো হয়েছে। তালিকা দেওয়ার বিষয়টি নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠান খুলতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ২৬,০০০ শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছে, আমাদের ১,০০০ শিক্ষক এবং প্রায় ৩,০০০ কর্মচারী। চায়নার এই টিকাটি নেওয়ার পরে প্রথম টিকা নেওয়ার ২ সপ্তাহের মধ্যে দ্বিতীয় টিকা নেওয়ার সুযোগ আছে। কিভাবে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীরা ক্লাসে যাবেন সেই বিষয়ে ইতিমধ্যে একটি প্রোটোকল তৈরি করা হয়েছে। দ্রুত টিকা কার্যক্রম শুরু হবে বলে আশা করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এই জন্য তৈরি করা হবে একটি অ্যাপস। সরকারের সংশ্লিষ্ট বিভাগ একটি বিশেষ অ্যাপস তৈরি করছেন যাতে শিক্ষার্থীরা বিড়ম্বনার সৃষ্টি না হন। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, রাজশাহীর একটা ছেলে যাতে ঢাকায় এসে টিকা না দিতে হয়, সেক্ষেত্রে একটা অ্যাপস হচ্ছে যে রাজশাহী, গ্রেটার রাজশাহী, চিটাগাং বা ঢাকার টিকা দেওয়ার ক্ষেত্রে হলে থাকা ১,৩১,০০০ শিক্ষার্থী অগ্রাধিকার পাবেন বলে জানান এই কর্মকর্তা। যারা হলে অবস্থান করেন
তাদের আগে টিকা দেওয়া, তারপর যারা ক্লাসে উপস্থিত হবেন সবাইকে টিকার আওতায় নিয়ে আসা। যে টিকা শুরু হওয়ার পর থেকে ইনশাল্লাহ আমরা আশা করছি যে 3 সপ্তাহের ভিতর শিক্ষার্থীদের হল খুলে দেওয়া বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম যেটা ফেস টু ফেস সম্ভব হবে। জাতীয় উন্মুক্ত ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় বাদে 43টি সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা 8.5 লাখ। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে করোনার টিকা কেনার চুক্তিতে স্বচ্ছতার ঘাটতি ছিল, মানা হয়নি সরকারি ক্রয় বিধিও, বলছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। আজ ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কোভিড-19 টিকা ব্যবস্থাপনায় সুশাসনের চ্যালেঞ্জ শিরোনামে এক গবেষণার বরাতে সংস্থাটি বলছে, বাংলাদেশ সেরাম থেকে 3 কোটি ডোজ টিকা কেনার চুক্তি করেছিল। সরকার সরাসরি ওই প্রতিষেধক কিনলে যে টাকা বাঁচত তা দিয়ে আরও 68 লাখ ডোজ বেশি কেনা যেত, কিন্তু তৃতীয় পক্ষের মাধ্যমে ওই প্রতিষেধক কেনায় সরকারের প্রচুর আর্থিক ক্ষতি হয়েছে। নীতিমালা লঙ্ঘন করে অস্বচ্ছ প্রক্রিয়া টিকা আমদানির মাধ্যমে একটি তৃতীয় পক্ষকে লাভবান হওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে ব্যক্তির পক্ষে, যেটি যার বোঝা জনগণকে বইতে হয়েছে। এবং এটি এমন একটি পক্ষ যার কর্ণধারদের মধ্যে একাধিক ব্যক্তি জনপ্রতিনিধি হওয়ায় তারা সরকারের সাথে সরাসরিভাবে ব্যবসায়ী সম্পর্ক থাকতে পারবে না, যেটা আইনগতভাবে নিষিদ্ধ রয়েছে। তা সত্ত্বেও এই ঘটনাটি ঘটেছে। সংসদ সদস্য পদ বহাল রাখতে কুয়েতের আদালতে দণ্ডিত কাজী শহীদ ইসলাম পাপুলের পক্ষে করা রিট আবেদন সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার এ আদেশ দেয় বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ। ফৌজদারি অপরাধের দণ্ডের কারণে পাপুলের সংসদ সদস্য পদ বাতিলের বৈধতা, লক্ষ্মীপুর 2 নির্বাচনী আসনে শূন্য ঘোষণা এবং উপনির্বাচনের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করেছিলেন তার বোন নুরুন্নাহার বেগম এবং পাপুলের মনোনয়নপত্রে প্রস্তাবকারী শাহাদাত হোসেন। 6,651 কোটি 34 লাখ টাকা ব্যয়ে 10টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায়। মঙ্গলবার একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের এসব তথ্য জানান। এসব প্রকল্পের মধ্যে 9টি প্রকল্প নতুন এবং 1টি সংশোধিত। 10টি প্রকল্পে সরকার দেবে 5,219 কোটি 81 লাখ টাকা, আর বিদেশি ঋণ থেকে আসবে 637 কোটি 50 লাখ টাকা। সরকারি স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়া গেলে 4 গুণ জরিমানা করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলিনুর তাপস। দুপুরে নগর ভবনে মতবিনিময় সভায় মেয়র আরও জানান, সরকারি আবাসন ও নির্মাণাধীন স্থাপনাগুলোতে ভ্রাম্যমাণ আদালত এডিস মশার লার্ভা নিধনে কাজ করবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালিত করছি, নির্মাণাধীন বাসাগুলো দেখছি, সরকারি আবাসনগুলো দেখছি এবং আমি নির্দেশ দিয়েছি আমার ভ্রাম্যমাণ আদালত কর্তৃপক্ষদেরকে যে সরকারি আবাসন যদি হয় সেখানে যদি ডেঙ্গুর কোনো এডিস মশকের কোনো লার্ভা পাওয়া যায় তাহলে জরিমানা 4 গুণ বেশি করবে। এবার কেওয়াইসিএল চট্টগ্রাম সংবাদ। চলতি বর্ষা মৌসুমে চট্টগ্রামে পাহাড় ধসে মৃত্যু এড়াতে ঝুঁকিপূর্ণ এলাকায় অভিযান চালাচ্ছে স্থানীয় প্রশাসন। সকালে নগরের বাটালি হিল পরিদর্শন করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার কামরুল আহসান। এ সময় তিনি জানান, পাহাড় ধসে মৃত্যু ঠেকাতে সরকারের কাছে প্রস্তাবনা পাঠানো হবে। চট্টগ্রামে 2007 সালে পাহাড় ধসে প্রাণ হারায় 127 জন। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী 17টি ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাস করছে 835টি পরিবার। ঝুঁকিপূর্ণ বসতি সরাতে প্রশাসনের কোনো উদ্যোগই কাজে আসছে না। ধস ঠেকাতে পাহাড় ব্যবস্থাপনা কমিটি 36টি সুপারিশ করলেও এর কোনোটি এখনও বাস্তবায়ন হয়নি। দীপ্ত সংবাদে নিচ্ছি বিরতি, সাথেই থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন দীপ্ত সংবাদ। 2 মাসের বেশি সময় বন্ধ থাকার পর আজ থেকে কাউন্টারে ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। সকাল 8টায় রাজধানীর কমলাপুর রেল স্টেশন সহ দেশের সব স্টেশনে কাউন্টারে টিকিট বিক্রি শুরু হয়। করোনার ঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসনে যাত্রী নিয়ে ট্রেন চলাচল করছে। এসব আসনে শতকরা 50% টিকিট মোবাইল ফোনের অ্যাপস এবং বাকি 50% কাউন্টারে বিক্রি হবে।
কুষ্টিয়ার দৌলতপুরে রাশেদ নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে মোবাইল চুরির অভিযোগে দৌলতপুর উপজেলার কল্যাণপুরে তাসের পীরের দরবার শরীফের ভেতরে ওই যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। নিহতের বাবা ওই রাতেই দৌলতপুর থানায় হত্যা মামলা করেন। এরপর অভিযান চালিয়ে জড়িত সন্দেহে 6 জনকে গ্রেফতার করে পুলিশ। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে যমুনা নদীর পানি বেড়েছে। টাঙ্গাইলের ভুয়াপুরে শুরু হয়েছে নদী ভাঙন। এরই মধ্যে নদী গর্ভে অনেক ঘরবাড়ি, গাছপালা ও ফসলি জমি। আতঙ্কে আছেন ভুয়াপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের খানুরবাড়ি, কষ্টাপাড়া, ভালকুটিয়া, চিতুলিয়া পাড়াসহ নদীপাড়ের অনেক মানুষ। ভাঙন রোধে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা AKM বজলুর রহমান স্বাধীনতা পুরস্কার পাওয়ায় আনন্দিত নরসিংদীবাসী। এজন্য প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে পরিবার। নরসিংদীর রায়পুরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজন করা হয় এক অনুষ্ঠানের। ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা AKM বজলুর রহমান ছিলেন বঙ্গবন্ধুর রাজনৈতিক সহযোদ্ধা। এবছর মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেয়া হয়েছে মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠককে। এতে গর্বিত পরিবার ও নিজ জেলা নরসিংদীর মানুষ। এ উপলক্ষে জ্যোতির্ময় অভিবাদন অনুষ্ঠানের আয়োজন করে রায়পুরা উপজেলা প্রশাসন। এত বছর কষ্টের পরে যা সম্মান পেয়েছি রায়পুরা নরসিংদীর লোকদের কাছ থেকে, এটা আমি খুব কৃতজ্ঞ। স্বাধীনতা অর্জন করেছি, অনেক কষ্টের বিনিময়ে যা পেয়েছি সবই পেয়েছি আমি। প্রধানমন্ত্রী আমাকে সম্মান দিয়েছে, আমি সব পেয়েছি। আমরা তাদের আজকে রায়পুরা সর্বস্তরের জনগণ, এখানে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, সুশীল সমাজ, যুবলীগ, ছাত্রলীগ সহ সর্বস্তরের জনগণ আজকে AKM বজলুর রহমান সাহেবের প্রতি যে শ্রদ্ধা এবং সম্মান দেখিয়েছেন, এটা আমরা অত্যন্ত কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। অনুষ্ঠানে তুলে ধরা হয় AKM বজলুর রহমানের বর্ণাঢ্য কর্মময় জীবনের নানা দিক। উঠে আসে মুক্তিযুদ্ধের স্মৃতি। ত্যাগ তিতিক্ষা রেখেছেন, যে অবদান রেখেছেন এই বাঙালি জাতির জন্য বঙ্গবন্ধুর নেতৃত্বে, তার সবটুকু অনুপ্রেরণা পেয়েছেন এই আমার ডান পাশে যিনি উপবিষ্ট আছেন শাহানা বেগমের কাছ থেকে। নরসিংদীর বিশিষ্ট ব্যক্তিরা যোগ দেন এই অনুষ্ঠানে। শ্রদ্ধা জ্ঞাপন করছি। দীপ্ত, বার্তাকক্ষ। এবারে দেশের বাইরের খবর। বিশ্বজুড়ে সোমবার করোনায় মারা গেছে 7,900 জন। আক্রান্ত হয়েছে 3,12,000-এর বেশি মানুষ। ভারতে টানা 2 মাস পর সোমবার করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা 1 লাখের নিচে নেমেছে। এদিন শনাক্ত হয় 87,000-এর বেশি রোগী। 21 জুন থেকে 18 বছরের বেশি বয়সীদের বিনামূল্যে করোনা টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সরকার। এদিকে গত সপ্তাহে আফ্রিকার 8টি দেশে করোনা আক্রান্তের সংখ্যা শতকরা 30% বাড়ায় উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই অবস্থায় টিকা সরবরাহ বাড়ানোর তাগিদ দিয়েছে সংস্থাটি। শ্রীলঙ্কায় প্রবল বৃষ্টিপাতে দেখা দিয়েছে বন্যা ও ভূমিধস। এতে অন্তত 17 জনের মৃত্যু হয়েছে। ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন অনেকে। বন্যার পানি নামতে থাকলেও 10 জেলায় জারি করা ভূমিধসের সতর্কতা এখনও বহাল আছে। বৃষ্টি, বন্যা ও ভূমিধসে 2,70,000-এরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকদিনের টানা বৃষ্টির পর রবিবার দেশটির দক্ষিণ ও পশ্চিমের সমভূমি অঞ্চলের নদীর পানি উপচে নিচু এলাকা প্লাবিত হয়। কানাডার ওন্টারিও প্রদেশে পাকিস্তানি বংশোদ্ভূত 4 মুসলমানকে গাড়ি চাপা দিয়ে হত্যা করা হয়েছে। গুরুতর আহত হয়েছে 9 বছরের এক শিশু। তারা সবাই একই পরিবারের সদস্য। স্থানীয় সময় রবিবার রাতে দেশটির লন্ডন শহরে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় রাস্তা পার হওয়ার জন্য মুসলিম পরিবারটির 5 সদস্য অপেক্ষা করছিলেন। এই সময় তাদের উপর গাড়ি উঠিয়ে দেন 20 বছর বয়সী নাথানিয়েল বেল্টম্যান। তাকে আটক করা হয়েছে। নিহতদের মধ্যে 74 বছরের এক নারী রয়েছেন। পুলিশের প্রাথমিক ধারণা মুসলমান বিদ্বেষ থেকে তাদের হত্যা করা হয়েছে। এই ঘটনায় নিন্দা জানিয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আর এরই সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ। তবে যাওয়ার আগে নিটোল টাটা শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। করোনায় মারা গেছে আরও 44 জন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু 1 সপ্তাহের মধ্যে। ভারত থেকে টিকা কেনার চুক্তিতে স্বচ্ছতার ঘাটতি ছিল, মানা হয়নি ক্রয়বিধি, টিআইবির গবেষণা। পাহাড় ধসে মৃত্যু ঠেকাতে চট্টগ্রামে অভিযান জোরদার, স্থায়ী সমাধানের প্রস্তাবনা পাঠাবে প্রশাসন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টা 50 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকুন facebook.com/diptonews এই ঠিকানা।